মা, আপনি এত চিন্তা করছেন কেন? আমি ওই গরিব মেয়ে চুমকির সঙ্গে আমাদের বাড়ির ছেলে রতনের বিয়ের 7 পাক কিছুতেই পূর্ণ হতে দেব না। ওদের 7 পাক পূর্ণ হওয়ার আগেই আমি এমন কিছু করব যাতে ওদের বিয়ে কিছুতেই সম্পূর্ণ না হতে পারে। এ তুমি কি বলছো বড় বৌমা? এরকম কোনোদিনও হতে পারে নাকি? আর এই ব্যাপারে যদি জানাজানি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ভীষণ বড় বিপদ হয়ে যাবে। তাই তোমাকে যা করতে হবে খুবই বুঝে শুনে করতে হবে। হ্যাঁ মা, আমি ভালো করেই জানি। আর একবার যদি আমরা বিয়ের 7টা পাক ঘোড়া থেকে চুমকি আর রতনকে বাধা দিতে পারি তাহলে আর 1 বছরে বিয়ের কোনো তারিখ নেই। সুতরাং ওদের দুজনের বিয়ে আর জীবনেও হবে না, কারণ এই 1 বছরের মধ্যে আমরা এমনিতেই রতনের কান একেবারে বিষিয়ে দেব। এভাবেই রমলা তার শাশুড়ি মায়ের কানে কানে চুমকি এবং রতনের বিয়ের 7 পাকে ঘোড়ার বন্ধনে বাধা দেওয়ার পরিকল্পনা করে। এই শুনে চন্দনা দেবীও ভীষণ পরিমাণে খুশি হয়। ঠিক আছে বড় বৌমা, আমি তোমার সঙ্গে একমত। তুমি যা যা বলছো আমি তাই তাই করব। রতন শহরের এক বড়লোক পরিবারের ছেলে, কিন্তু তার মন গিয়ে পড়ে গরিব মেয়ে চুমকির উপর। দেখতে খুবই সুন্দর এবং চুমকি পড়াশোনাতেও খুবই ভালো, কিন্তু রতনের মতো সে বড়লোক নয়। রতন এবং চুমকি একে অপরকে বিয়ে করতে চায়, শুধুমাত্র তাদের সমস্যা হয় একটাই, রতনের মা চন্দনা দেবী এবং তার বড় বৌদি রমলার, কারণ তারা টাকার অহংকারে একেবারে অন্ধ হয়ে বসে থাকে। মা, আমি যদি বিয়ে করি তাহলে চুমকিকেই বিয়ে করব, আর না হলে কাউকে কোনোদিনও বিয়ে করব না। তাই তুমি আর বৌদি বুঝে নাও যে তোমরা কি করবে। চুমকি গরিব বলে তোমরা ওর সাথে আমার বিয়ে দেবে না, সেটা আমি কোনো মতেই মেনে নেব না। তোকে বিয়ে করার জন্য শহরের বড়লোক পরিবারের মেয়েরা একেবারে পাগল হয়ে বসে আছে, আর তুই ওই গরিব মেয়েটার মধ্যে কি দেখলি? আমার মনে হয় ওই গরিব মেয়েটা তোর উপরে কোনো জাদুটোনা করেছে, তাই তুই ওকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছিস। হ্যাঁ ভাই, মা একদম ঠিক কথাই বলেছে। আর তুমি তো ভীষণ বোকা। তোমার দাদার মতো তোমার বুদ্ধি একদম পাকা হয়নি, কারণ তোমার দাদা আমাকে অনেক বড়লোক পরিবার থেকে বিয়ে করে নিয়ে এসেছে, আর আমি অনেক ধন সম্পত্তি যৌতুক হিসেবে নিয়ে এসেছি। কিন্তু এই গরিব মেয়ে তোমাকে কি কিছু দিতে পারবে? দাদা চালাক নয়, দাদা হলো লোভী। সেই জন্যই তোমার ধন সম্পত্তি দেখে তোমাকে বিয়ে করেছে। কিন্তু আমার নিজের টাকা পয়সার বা আমার বাবার টাকা পয়সার তো কোনো অভাব নেই, তাই আমি বিয়ে করলে চুমকিকেই বিয়ে করব। এই বলে রতন সেখান থেকে চলে যায়। রতন যেহেতু চুমকিকে বিয়ে করবে বলে জোর করে, তাই রতনের পরিবার বাধ্য হয়ে চুমকিকে দেখতে যায়। চুমকি এবং তার মা রুমা দেবী রতনদের পরিবারের জন্য অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করে। দিদি, আমরা আপনাদের জন্য গরম গরম কচুরি আর আলুর দম রান্না করেছি। আপনারা অনেকক্ষণ এসেছেন কিন্তু মুখে কিচ্ছু দেননি, তাই একটু কচুরি আর আলুর দম খেয়ে মিষ্টি খেয়ে জলপান করুন। এই গরিবের ঘরে আপনারা যদি একটু খাওয়া দাওয়া করেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। আর আমার মেয়ে কিন্তু আপনাদের জন্য সব রান্না করেছে। কি, এই বাসি কচুরিগুলো আপনার মেয়ে রান্না করেছে? সেটা তো আমি বিশ্বাস করতে পারছি না, কারণ আমার মনে হচ্ছে এই বাসি কচুরিগুলো আপনারা কোনো দোকান থেকে কম টাকা দিয়ে কিনে এনেছেন, যাতে আপনাদের বেশি টাকা খরচা না হয়। রমলার এমন কথা শুনে চন্দনা দেবীও হেসে ওঠে, কারণ গরিব মানুষদের অপমান করা তাদের দুজনেরই একটা পছন্দের বিষয় ছিল। বিশ্বাস করুন, আমি নিজের হাতে এই গরম গরম কচুরিগুলো রান্না করেছি। আমরা কোনো দোকান থেকে বাসি কচুরি কিনে এনে আপনাদেরকে খাওয়াতে যাবো কেন? দয়া করে এরকম ভাবে বলবেন না। চুমকি এবং তার মায়ের চোখে জল দেখে রতন এবং তার বাবার খুবই খারাপ লাগে, কারণ তারা তাদের গরিব হবু বৌমা এবং তার পরিবারকে অসম্মান করতে চায় না। তাই রতন এবং তার বাবা দুজনে মিলে গরম গরম কচুরি খেয়ে নেয়। বড় বৌমা, তুমি কেন এরকম বাজে কথা বলছো? আর আমার ওই কচুরিগুলো খেতে ভীষণ পরিমাণে ভালো লেগেছে। তুমি নিজের শ্বশুর বাড়িতে এসে কতদিন রান্না করেছো যে তুমি অন্যের রান্না নিয়ে কথা বলো? এই গরিব মেয়েটা এখন আমাদের বাড়ির বউ হতে পারেনি, আর তার আগে তুমি ওর হয়ে কথা বলছো। আর আমার বড় বৌমাকে তুমি কথা শোনাচ্ছ। ওর যা ইচ্ছা হয়েছে ও তাই বলেছে, আর ও যদি বলে থাকে যে কচুরিগুলো বাসি তাহলে বেশ করেছে বলেছে। এভাবেই সেখানেই রতনের পরিবার একে অপরের সঙ্গে ঝগড়া করতে থাকে। রতন কোনো রকমই তার পরিবারকে শান্ত করে এবং রতন এবং চুমকির বিয়ের পাকা কথা শেষ পর্যন্ত সেরে ফেলা হয়। কিন্তু তখনও চন্দনা দেবী এবং রমলা কিছুতেই মানতে পারে না যে চুমকি তাদের বাড়ির বউ হতে চলেছে। ফলে তারা যেভাবেই হোক এই বিয়েটা আটকানোর জন্য চেষ্টা করে। চন্দনা দেবীর ঘটক মশাই এবং শিবম বাবুর কথা একদমই পছন্দ হয় না। দেখুন, এই 1 সপ্তাহের মধ্যেই চুমকি আর রতনের 7 পাক সম্পূর্ণ করতে হবে, কারণ এই 1 সপ্তাহের মধ্যে যদি বিয়ের 7 পাক সম্পূর্ণ না হয় তাহলে সামনের 1 বছর আর কোনো ভালো দিন নেই। তাই তখন কিন্তু ওদের বিয়ে আটকে যাবে। তাই এই সপ্তাহের মধ্যেই আপনারা বিয়ের ব্যবস্থা করুন। ঘটক মশাই, আপনি একই কথা বলছেন? 1 বছরের মধ্যে আর বিয়ের কোনো দিন নেই? তাহলে ঠিক আছে, আমি এই 1 সপ্তাহের মধ্যেই আমার ছেলের সঙ্গে চুমকির বিয়ে দিয়ে দেবো, কারণ আমি এই বিয়েটা দেরি করতে চাই না। 1 সপ্তাহের মধ্যে কিভাবে আমরা আমাদের ছেলের বিয়ে দেব? এত তাড়াতাড়ি আমরা বিয়ের সমস্ত বন্দোবস্ত কিভাবে করব? তাই 1 বছর পর আমাদের ছেলের বিয়ে হওয়াই ভালো। এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কোনো দরকার নেই।
আমাদের ছেলের বিয়েতে আমি টাকা খরচা করব, তাই তোমাকে এত চিন্তা করতে হবে না। তুমি আর বড় বৌমা শুধু নিজেদের শপিং নিয়ে ব্যস্ত থাকো, তাহলেই হবে। চন্দনা দেবী তার স্বামীর কথা শুনে খুবই রেগে যায় এবং সে সেখান থেকে চলে যায়। রমলা বুঝতে পারে যে তার শাশুড়ি মা কিছুতেই চুমকিকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে চাইছে না। তাই রমলা সেই আগুনে ঘি ঢালার চেষ্টা করে। মা, আমি একবার চুমকিকে ফোন করি, তারপর এমন করে কথা বলবো যাতে এই বিয়ে কিছুতেই না হতে পারে, কারণ আপনার মতো আমিও চাই না যে এই বিয়েটা হোক। এই বলে রমলা চুমকিকে তাড়াতাড়ি করে ফোন করে। রমলা ফোন করছে দেখে চুমকি খুবই খুশি হয়। হ্যাঁ রমলা দি, বলো। শোনো, 1 সপ্তাহের মধ্যে তোমার আর রতনের বিয়ে ঠিক হয়েছে। আর বিয়ের দিন আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে বিয়ের 7 পাক ঘোরার আগে শাশুড়ি মা আর বাড়ির বড় বৌমার হাতে তোমাকে মিষ্টি খেতে হবে, আর সেই মিষ্টি খেয়ে তুমি 7 পাকের নিয়ম সম্পূর্ণ করতে পারবে। কিন্তু রমলাদি, আমি জানতাম যে বিয়ের আগে বউকে কিছু খেতে নেই, আর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেলে বর আর বউ একসঙ্গে খাবার খায়। তাহলে আমি যদি বিয়ের আগে খাবার খেয়ে নিই তাহলে তো অঘটন করতে পারে। তুমি এই ফালতু নিয়ম কোথা থেকে শুনেছো আমি জানি না, কিন্তু বিয়ের দিন 7 পাক ঘোরার আগে আমি আর মা তোমাকে মিষ্টি খাওয়াবো, এটাই আমাদের বাড়ির নিয়ম। আর ওই মিষ্টি খেয়ে তোমাকে 7 পাক ঘুরতে হবে, না হলে কিন্তু অঘটন ঘটে যেতে পারে। তুমি এই নিয়মের ব্যাপারে কিন্তু কাউকে কিছু বলবে না, কেমন? চুমকি রমলার কথা মেনে নেয়। রমলা ফোন রেখে তার শাশুড়ি মায়ের কানে কানে বিয়ের 7 পাক বন্ধ করার পরিকল্পনা বলে দেয়। এভাবেই বেশ কিছুদিন কাটে। সকলে মিলে বিয়ের জন্য অনেক শপিং করে, আর চুমকিও নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলে। বিয়ের দিন চুমকি সুন্দর করে সেজেগুজে বসে আছে, এমন সময় রমলা এবং তার শাশুড়ি মা তার কাছে আসে। ওয়াও চুমকি, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, তাই না মা? বলুন, আজকে মনে হচ্ছে রতন তোমার দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। ওরে বাবা, আমাদের নতুন বউ তো আবার লজ্জা পেয়ে যাচ্ছে। হ্যাঁ বড় বৌমা, তুমি একদম ঠিকই বলেছো। আজকে চুমকিকে বউ সেজে খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু গরমে চুমকির মেকআপটা মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে। দেখো বড় বৌমা, চুমকির মেকআপটা অনেকটা নষ্ট হয়ে গেছে, তাই না? কেমন যেন কালো কালো মতো হয়ে গেছে। হ্যাঁ মা, এখনো তো চুমকি বিয়ের মণ্ডপেই গেল না, আর এখন এই ঘামে চুমকির মেকআপটা নষ্ট হয়ে গেল। চুমকি, তুমি এক কাজ করো, তুমি আমাদের সঙ্গে একটু অন্য ঘরে চলো। আমার কাছে সব মেকআপের প্রোডাক্ট আছে, আমি তোমার মেকআপটা ঠিক করে দিচ্ছি। এখানে তো সবাই আছে, অন্য ঘরে চলো, আমি শান্তি করে তোমার মেকআপটা ঠিক করে দেব। আমার হবু শাশুড়ি মা আর আমার বড় যা আমার সাথে খুব ভালো ব্যবহার করছে। আমার মনে হয় রতনের সঙ্গে আমার বিয়েটা এরা মেনে নিয়েছে। ধন্যবাদ ঈশ্বর, আমি তোমার কাছে যা চেয়েছিলাম তুমি আমাকে তাই দিয়েছো। এই নাও চুমকি, তোমার জন্য আমরা 1 বাক্স মিষ্টি নিয়ে এসেছি। তুমি এই সব মিষ্টি খেয়ে নাও, কারণ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হতে অনেক দেরি আছে। আর 7 পাক ঘোরার আগে এই মিষ্টিগুলো তুমি কিন্তু সব খেয়ে শেষ করবে, তাহলেই কিন্তু নিয়মটা পূর্ণ হবে। আমি আমার হবু বৌমাকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দেব। আর বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমাকে সেদিন অনেক খারাপ খারাপ কথা বলেছিলাম। না না মা, ঠিক আছে, আমি কিছু মনে করিনি, বিশ্বাস করুন। এভাবেই চন্দনা দেবী এবং রমলা দুজনে মিলে চুমকিকে পুরো 1 বাক্স মিষ্টি খাইয়ে দেয়। মিষ্টি খাওয়া হয়ে গেলে চুমকি বিয়ের মণ্ডপে রতনের সঙ্গে গিয়ে বসে পড়ে। বড় বৌমা, তুমি ভালো করে নেশাগ্রস্ত ওষুধ ওই মিষ্টির সঙ্গে মিশিয়ে দিয়েছো তো? আমি চাই 7 পাক সম্পূর্ণ হওয়ার আগে এই চুমকি একেবারে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাক, আর ওদের বিয়েটা যাতে না হয়। আরে হ্যাঁ মা, ও ঠিকঠাক ভাবে বিয়ের 3 পাক পর্যন্ত ঘুরতে পারবে না, আর 7 পাক তো অনেক দূরের কথা। তার আগেই ও নেশায় একেবারে বিয়ের মণ্ডপে শুয়ে ঘুমিয়ে পড়বে। তাই আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখুন আর মজা করুন। কিছুক্ষণের মধ্যেই চুমকি এবং রতন বিয়ের 7 পাক ঘুরতে শুরু করে, আর রমলা এবং তার শাশুড়ি মা সেই পাক গুনতে থাকে। আর তারা অপেক্ষা করতে থাকে কখন চুমকি নেশাগ্রস্ত হয়ে মণ্ডপে লুটিয়ে পড়বে। কি গো, 1 পাক তো হয়ে গেল, এই তো এবার 2 পাক সম্পূর্ণ হয়ে গেল, আর এবার 3 পাক হবে। কিন্তু বড় বৌমা, এখনো কিছু হচ্ছে না কেন? তুমি ওকে কোন মিষ্টি খাইয়েছো? আরে এখনো তো 4 পাক সম্পূর্ণ হওয়া বাকি আছে, তাই আপনি একটু অপেক্ষা করুন। নেশা করার ওষুধ ঠিক কাজ করবে। সবেমাত্র 3 পাক হয়েছে বলে আপনি আশা ছেড়ে দেবেন না। এভাবেই তারা আবার বিয়ের 7 পাক গুনতে শুরু করে। ধীরে ধীরে চুমকি এবং রতনের বিয়ের 7 পাকের নিয়ম সম্পন্ন হয়, আর তাদের শুভ বিবাহ হয়ে যায়। কিন্তু নেশার ওষুধ আর কোনোভাবেই কাজ করে না। ফলে চন্দনা দেবী রমলার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর রমলাও বুঝতে পারে না যে তার নেশার ওষুধ মেশানো মিষ্টি কাজ করলো না কেন। এভাবেই রমলা এবং তার শাশুড়ি মা রতন ও চুমকির বিয়েতে কোনো রকম ভাবে বাধা দিতে পারে না। বিয়ের পর
তোমার উপর আমার ভরসা করা একদম ভুল হয়ে গেছে বড় বৌমা। তোমার ওই নেশার ওষুধ মেশানো মিষ্টি একেবারেই ওই মেয়ের উপর কোনো কাজ করেনি। আর তুমি নাকি চোখের নিমিষে 7 পাক ঘোড়া আটকে দেবে? কি হলো, ওরা দিব্যি তো 7 পাক ঘুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, আর আমি হাতের উপর হাত দিয়ে বসে বসে নাটক দেখলাম। বিশ্বাস করুন মা, আমি সত্যি ওই মিষ্টির মধ্যে নেশার ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, কিন্তু এই মেয়ের হজম শক্তি মনে হয় অনেক বেশি, তাই ও নেশার ওষুধটাও হজম করে ফেলেছে। এভাবেই চন্দনা দেবী এবং রমলা কথা বলছে এমন সময় রতন সেখানে চলে আসে, আর তারা দুজনেই রতনকে দেখে ভয় পেয়ে যায়। তোমাদের পরিকল্পনায় কোনো ভুল ছিল না, কেননা বড় বৌদি মিষ্টির মধ্যে ঠিকই নেশার ওষুধ মিশিয়েছিল, কিন্তু সেই মিষ্টি আমি আমার বউকে খেতে দিইনি। তোমরা যখন আমার বিয়ের 7 পাক ঘোড়া আটকানোর জন্য পরিকল্পনা করছিলে, তখন আমি ঠিকই তোমাদের কথা শুনে নিয়েছি, আর ওই নেশার ওষুধ মেশানো মিষ্টি আমি তোমাদের চোখের আড়ালে পরিবর্তন করে দিয়েছি। তাই তোমরা ভালো মিষ্টি আমার বউকে খাইয়েছিলে। তোমরা যেরকমই কোনো একটা অসভ্যতামি করবে সেটা আমি ধারণা করতেই পেরেছিলাম, তাই আমি তোমাদেরকে ফলো করেছি। মা আর বৌদি, তোমাদের কোনো লজ্জা নেই বলো, যে এরকম একটা গরিব নিষ্পাপ মেয়েকে নেশার ওষুধ খাইয়ে তার বিয়ের 7 পাকের অনুষ্ঠান একেবারে ভেস্তে দেওয়ার পরিকল্পনা করেছিলে, তাই না? রতনের এমন কথা শুনে তারা দুজনেই লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে থাকে। আমাদের ভুল হয়ে গেছে ভাই, আমি আর কখনো তোমার বউয়ের সঙ্গে এরকম করব না, কিন্তু দয়া করে তুমি তোমার দাদা আর বাবাকে এই কথা বলো না, কারণ ওরা যদি জানতে পারে তাহলে আমাদেরকে এই বাড়ি থেকেই বের করে দেবে। তোমরা দুজনেই আমার বউয়ের কাছে গিয়ে এই ব্যাপারটা স্বীকার করবে আর ওর কাছে ক্ষমা চাইবে, তাহলে আমি দাদার বাবাকে এই ঘটনা জানাবো না, তা নাহলে আমি ওদেরকে সব বলে দেবো। চন্দনা দেবী এবং রমলা ভয়ের চোটে রতনের কথায় রাজি হয়ে যায়, আর তাই তারা চুমকির কাছে গিয়ে সব সত্যি ঘটনা স্বীকার করে এবং তার কাছে হাত জোড় করে ক্ষমা চায়। কিন্তু চুমকি খুবই ভালো মনের মানুষ হওয়ায় সে তাদেরকে ক্ষমা করে দেয়। তারপর থেকে চন্দনা দেবী এবং রমলা কখনোই চুমকিকে বিরক্ত করে না, ফলে চুমকি সকলের সঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে সংসার করতে পারে। অরুণা, কণিকা, প্রিয়া এবং রিয়া 4 বোন ছিল। তাদের বয়স যথাক্রমে 22, 15, 11 এবং 7 বছর ছিল। তাদের বড় বোন অরুণা অনেক ছোট বয়স থেকে তার বাকি 3 বোনের মা হয়ে উঠেছিল। তারা আর্থিক দিক থেকে অতটা সচ্ছল না হলেও অরুণা কখনো তার বাকি 3 বোনকে অভুক্ত থেকে ঘুমাতে দেয় না। সে যতটা পারে চেষ্টা করে তার 3 বোনকে সবসময় হাসি খুশি রাখতে, আর তাদেরকে কড়া শাসনে রাখতেও অরুণার বিন্দুমাত্র ভুল হয় না। আজ আমার কাজ থেকে ফিরতে একটু দেরি হবে, তোরা কিন্তু কেউ আমার অনুমতি ছাড়া ঘরের বাইরে বেরোবি না বলে দিলাম। আমি যদি বাড়িতে এসে জানতে পেরেছি এমন কিছু হয়েছে তাহলে আমি খুব বকবো। তুই কখনো আমাদেরকে একা বেরোতে দিস না কেন? তুই যখন আমার বয়সী ছিলিস তখন তো তুই একা একা কত জায়গায় বেরিয়ে যেতিস। তখন বের হতে হতো, কারণ আমাকে তোদের জন্য খাবার জোগাড় করতে হতো। এখনো আমাকে সেই জন্যই বের হতে হয়, কিন্তু তোদের তো এরকম কোনো বাধ্যকতা নেই, তাহলে তোদের বাড়িতে থাকতে কি অসুবিধা? কিন্তু আমার তো বাইরে যেতে ইচ্ছা করে। তোর সাথে বেরোলে তুই সবসময় নিজের পছন্দ মতো জায়গায় আমাদেরকে নিয়ে যাস। আমি যেখানে নিয়ে যেতে বলি সেই দিকগুলোতে তুই তো নিয়েই যাস না। আমি তোদের জন্য দিনরাত এত খেটে টাকা রোজগার করার চেষ্টা করি, কখনো তো আমাকে একবারও ধন্যবাদ দিস না। আমি তোদের জন্য যে ভালো কাজগুলো করি সেগুলো বোধহয় তোদের চোখেও পড়ে না। এত বেশি কথা বলছি তো বলুক, আমি আজকে বাইরে বেরোবই। সবসময় ওর কথা কেন শুনতে হবে? ও কি আমার মা নাকি? এরকম ভাবে 2 বোনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে কথোপকথন চলার পর অরুণা নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে। অরুণা বেরোনোর কিছুক্ষণ পরেই কণিকা ঠিক করে সে আজ তার 2 বোনকে নিয়ে বাইরে ঘুরতে বেরোবে। যেমন ভাবা তেমনই কাজ। একদিকে অরুণা তার বোনেদের জন্য অক্লান্ত পরিশ্রম করতে থাকে, আর অন্যদিকে কণিকা এবং তার 2 বোন অরুণার কথায় পাত্তা না দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। তারা 3 জনে একা একা বেশ মজা করে ঘুরে বেড়ায়, আর অরুণা বাড়ি ফেরার আগেই তারা বাড়ি ফিরে আসে। এভাবেই প্রায় প্রত্যেক দিন চলতে থাকে। একদিন কণিকা এবং তার 2 বোন বাইরে ঘুরে বেড়াচ্ছে, এমন সময় একজন লোক তাদের সঙ্গে কথা বলার জন্য সেখানে আসে। এই, তুমি অরুণার বোন না? তোমার নাম কণিকা তো? তোমাকে একেবারে তোমার মায়ের মতো দেখতে হয়েছে। তুমি কি আমাকে চিনতে পারছো? না আঙ্কেল, আমি তোমাকে চিনতে পারছি না। তুমি আমাকে কিভাবে চিনলে সেটাও তো বুঝতে পারছি না আমি। আমার সাথে চলো, আমি তোমাদের বলছি আমি তোমাদের কিভাবে চিনলাম। শুধু তোমাদের বোনকেই নয়, আমি তোমার বাবা, মা, ঠাকুমা সবাইকেই চিনি। তোমার বাবা তো আমার ছোটবেলার বন্ধু ছিল। আমার তো বাবার কথা তেমন ভাবে মনে নেই। দিদি ভাইও বাবা মায়ের ব্যাপারে সেরকম কিছু গল্প আমাদেরকে বলেনি। তুমি আমাকে বলবে বাবা মায়ের ব্যাপারে? হ্যাঁ বলবো তো, তার আগে তোমরা চলো আমার সাথে, তোমাদের কিছু একটা খাবার কিনে দিই। তোমরা চিকেন নাগেটস ভালোবাসো তো? আমরা তো মাঝে মাঝে মাংসের ঝোল খেয়েছি, কিন্তু চিকেন নাগেট বলে তো কোনোদিনও কোনো কিছু খাইনি। তবে আমি আর আমার বোনেরা আমরা 3 জনেই চিকেন খেতে খুব ভালোবাসি। তুমি সত্যি আমাদেরকে চিকেন খাওয়াবে? হ্যাঁ চলো চলো, খাওয়াচ্ছি।
এই বলে বিকাশবাবু কণিকা, প্রিয়া এবং রিয়াকে নিজের সঙ্গে নিয়ে যেতে যাবে এমন সময় অরুণা সেখানে চলে আসে। কণিকাকে বিকাশবাবুর সঙ্গে কথা বলতে দেখে অরুণা প্রচন্ড রেগে যায়। সে রাস্তার মধ্যে সবার সামনে কণিকার গালে ঠাস করে একটা চড় মারে। এই ঘটনার ফলে কণিকা রাগে ফুঁসতে থাকে। তোর এত বড় সাহস যে আমি বারণ করা সত্ত্বেও তোরা বাইরে বেরিয়েছিস, আবার অচেনা অজানা লোকেদের সাথে কথাও বলছিস। এই শিখিয়েছি আমি তোদেরকে এতদিন ধরে। এই আঙ্কেলটা মোটেই অচেনা নয়, এই আঙ্কেলটা তো আমাদের সবাইকে চেনে। যদি না চিনতো তাহলে বললো কি করে আমাকে মায়ের মতো দেখতে? তুই গরিব বলে আমাদের তো কখনো চিকেন নাগেটসও খাওয়াসনি, কিন্তু এই আঙ্কেলটা আমাদেরকে চিকেন নাগেটস খাওয়াবে বলেছে। অরুণা কণিকার কথায় কোনো উত্তর না দিয়ে তার 3 বোনকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। কণিকা, প্রিয়া, রিয়া কিছুই বুঝে উঠতে পারে না অরুণা এমন ভাবে কেন ব্যবহার করেছে। একদিকে তারা তাদের দিদির ব্যবহারে অসন্তুষ্ট হয়ে মুখ গোমড়া করে বসে থাকে, অন্যদিকে অরুণা বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য তার এবং তার বোনেদের ব্যাগ গোছাতে শুরু করে। অরুণাকে এরকম সব জিনিসপত্র গুছিয়ে নিতে দেখে কণিকা এবং তার বাকি 2 বোন প্রচন্ড অবাক হয়। কণিকা বারবার অরুণাকে তার ব্যাগ গোছানোর কারণ জিজ্ঞাসা করতে থাকে। তোর কথা মতো আমরা আমাদের বাড়ি থেকে চলে যাব কেন? তোর যখন যেটা ইচ্ছা হয় তুই আমাদেরকে দিয়ে সেটাই করাস। আমি আজকে তোর কথা কিছুতেই শুনবো না। আমি এই বাড়িতে এতদিন থেকেছি, এরপরেও আমি এই বাড়িতেই থাকবো। প্রয়োজন হলে আমি লোকের বাড়িতে কাজ করে নেব, কিন্তু আমি তোর সাথে কোথাও যাব না। আমরা যদি আর একটু এই বাড়িতে থাকি তাহলে তুইও আর কোনোদিনও কাউকে দেখতে পারবি না, এটা তুই মিলিয়ে নিস। কেন এমন কেন হবে? আমি তো এই বাড়িতেই থাকবো, অথচ তোদেরকে দেখতে পাবো না। কি বলছিস বলতো? আমি তোর কথা বুঝতে পারছি না দিদি। অরুণা এক এক করে আজ থেকে প্রায় 7-8 বছর আগে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার কথা বলতে থাকে। তখন অরুণার বয়স ছিল 14 বছর আর কণিকা ছিল মাত্র 8 বছরের। অরুণা এবং কণিকার মা তাদের ছোট বোন রিয়া হওয়ার পরেই মারা যায়, আর তারপর থেকে অরুণাই তাদের গোটা পরিবারকে সামলে রেখেছে। এরই মধ্যে হঠাৎই একদিন বিকাশবাবু অরুণাদের বাড়িতে আসে। বিকাশবাবু অরুণাদের এক অনেক দূর সম্পর্কের আত্মীয় ছিল। দেখো সুবল, তোমার স্ত্রী এত অল্প বয়সে মারা গেল, তুমি সেরকম কোনো কাজ বাজ করো না। এই 4-4টে মেয়ের খেয়াল রাখবে কিভাবে? এক একটা মেয়েকে বিয়ে দিতে কত টাকা খরচ হয় জানো তো? সবই তো জানি, কিন্তু করবোটা কি? মেয়েগুলো যখন আমার, তখন তো আমাকেই দেখতে হবে। আমি ঠিক সামলে নেব, আপনাকে এই বিষয়ে বেশি মাথা ঘামাতে হবে না। তোমার মেজো মেয়ে কণিকা, তাকে তো একদম তোমার স্ত্রীর মতোই দেখতে হয়েছে। আমি ওকে আমার সাথে রাখতে চাই। ও সাথে থাকলে আমার মনে হবে আমার বোন আমার সাথে আছে। আর এমনিতেও তো আমার স্ত্রীর কোনো সন্তান নেই, কণিকাকে পেলেও খুব খুশিই হবে। আপনি তো আপনার বোন পেয়ে যাবেন, আর আপনার স্ত্রী তার মেয়েও পেয়ে যাবে, কিন্তু আমার মেয়ে যখন আমার কোল ছাড়া হবে তখন আমি কি পাবো শুনি? তুমি যত টাকা চাইবে তত টাকা পাবে। আমি শুধু শুধু খালি হাতে তোমার কাছ থেকে তোমার মেয়েকে চাইছি না, বুঝেছো? এই কথা শুনে সুবলের চোখ মুখ লালসায় ভরে ওঠে। সে সত্যি সত্যি তার মেজো মেয়ে কণিকাকে 1 লক্ষ টাকার বিনিময়ে তাদের এক দূর সম্পর্কের আত্মীয়র হাতে তুলে দিতে রাজি হয়। সমস্ত ঘটনা বাইরে থেকে শুনে অরুণা প্রচন্ড ভয় পেয়ে যায়। সে কোনোভাবেই নিজের বোনকে কাছছাড়া করতে চায় না, আর সেই কারণেই সে তার বাবার সাথে এই বিষয়ে কথা বলার জন্য আসে। আমি একেবারেই বোনকে আমার কাছ থেকে যেতে দেব না। ওরা আমার বোনকে নিয়ে চলে গেলে আমি থাকতে পারবো না, আর ওরা তো ভালো লোক না। তুই কিভাবে জানলি ওরা ভালো লোক না? এইটুকু বয়সে কি অনেক কিছু শিখে গেছিস তাই ভেবেছিস? ভালো লোক যদি হতো তাহলে নিজের মেয়ে বানানোর জন্য বোনকে টাকা দিয়ে কিনতে চাইতো না। তুমি কি আমাদের টাকা দিয়ে কিনে এনেছিলে বলো? একদম বাড়াবাড়ি করবি না। আমি তোর বাবা নাকি তুই আমার বাবা? আমি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে কণিকা বিকাশবাবুর সাথেই থাকবে, তখন সেটাই হবে। আমার কথার পরে আমি আর কারোর কথা শুনতে রাজি নই, বুঝেছিস? অরুণা তার বাবার কাছে হাত জোড় করে অনেক কান্নাকাটি করে, অনেক কাকুতি মিনতি করে, কিন্তু সুবল তার কোনো কথাই শোনে না। বাবা রাজি হচ্ছে না দেখে অরুণা রাত্রিবেলা চুপি চুপি তার 3 বোনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সেই 14 বছর বয়স থেকে অরুণা নিজে লোকের বাড়িতে কাজ করে হলেও তার 3 বোনকে একদম রাজকুমারীর মতো করে বড় করে। আর আজ আবার এত বছর পরে বিকাশবাবু কণিকাকে দেখতে পেয়ে তাকে ভুলভাল বুঝিয়ে নিজের কাছে নিয়ে যেতে চেয়েছিল। এই কথা অরুণা তার বাকি 3 বোনকে বলার পরেই তারা 3 জনে খুবই ভয় পেয়ে যায়। কিন্তু ওরা আমাকে কেন নিতে চাইছে? শুধুমাত্র আমাকে মায়ের মতো দেখতে বলে? এরকমও হয়? আমি তো কিছুই বুঝতে পারছি না দিদি। সত্যি বলছি, আমিও জানি না কিসের জন্য ওরা তোকে নিয়ে যেতে চায়। শুধু মেয়ে বানিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ কখনো কাউকে 1 লক্ষ টাকা দেয়? আমি সবসময় ওদের ভয়ে তোদেরকে ঘরের বাইরে বেরোতে দিতাম না।
আমার খুব ভয় করছে দিদি। আমি সত্যি বুঝতে পারিনি তুই এই জন্য আমাদেরকে সবসময় ঘরে থাকতে বলতিস। তুই আমাদের জন্য এত কষ্ট করিস, নিজে না খেয়ে থেকেও আমাদেরকে পছন্দের খাবার খাওয়াস, তবু আমি তোর কথা অমান্য করলাম। এটা ভেবেই আমার নিজের উপর রাগ হচ্ছে। এখন আর এসব ভাবতে হবে না, চুপচাপ নিজের ব্যাগটা গুছিয়ে নে, তারপরে প্রিয়া রিয়ার ব্যাগটাও গুছিয়ে দিবি। এইভাবেই তারা ব্যাগ গোছাতে থাকে। এই 7-8 বছর অরুণা অনেক দারিদ্র্যের মধ্যে থেকেও তার 3 বোনকে নিয়ে বেশ খুশিতে দিন কাটিয়েছে। কিন্তু আজ আবার সেই পুরানো ভয় তার মনের মধ্যে কোথায় যেন চেপে বসেছে। সে কিছুতেই তার বোন কণিকাকে নিজের চোখের সামনে থেকে যেতে দিতে চায় না। তারা সবাই বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে নেয়। রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে তারা রেল স্টেশন পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়েও শেষ রক্ষা হয় না। বিকাশ বাবু এবং অরুণা কণিকার বাবা সুবল এবং তাদের আরো বেশ কিছু লোকজন সেখানে চলে আসে। কণিকাকে এক্ষুনি বিকাশ বাবুর হাতে তুলে দে। অনেকদিন ধরে তো নাটক সহ্য করছি, আর কিন্তু আমার ভালো লাগছে না। এক্ষুনি কণিকাকে পাঠিয়ে দে। তুই তোর বোনকে আমার কাছে পাঠিয়ে দে বাবা, তোর যত টাকা লাগে আমি তোকে দেবো। তুই শুধু কণিকাকে আমার সাথে থাকতে দে, এরপর তোদের আর কোনো অভাব থাকবে না, কথা দিচ্ছি। আমার খুব ইচ্ছা করে নিজের বোনটাকে ফিরে পেতে, তাই ওকে ডাকছি। না, পাঠাবো না। তোমার যদি সত্যি তোমার বোনকে ফিরে পেতে এত ইচ্ছে করতো, তাহলে তুমি আমাদের 4 জনকে একসাথে রাখতে চাইতে, তা তুমি করনি। আর তুমি কণিকাকে দত্তকও নিতে চাওনি, তুমি ওকে কিনতে চেয়েছো, এখনো তাই চাইছো। এটাকে ভালোবাসা বলে না তো? অনেকদিন ধরে তোদের নাটক সহ্য করছি, আর কিন্তু আমার ভালো লাগছে না। অনেকদিন ধরে তো ভিখারিদের মতো জীবন কাটালি, এখন আমি বলছি তুই যত টাকা চাইবি তোকে তত টাকাই দেবো। তুই তাও কণিকাকে আমার কাছে দিতে রাজি হচ্ছিস না কেন? সুখে থাকতে ভালো লাগে না? ভালো লাগে, কিন্তু আমার বোনেদেরকে সাথে নিয়ে, শুধু টাকা নিয়ে নয়। অরুণার সাথে বাকি সবার এইভাবে ঝামেলা হতে দেখে কণিকা এবং তার বাকি 2 বোন অরুণার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। অরুণা বারবার করে বিকাশ বাবুকে জিজ্ঞাসা করতে থাকে সে কণিকাকে কেন নিতে চায়, কিন্তু বিকাশ বাবু কিছুই বলতে রাজি হয় না। এই ঘটনাতে অরুণার মনের ভেতর আরো সন্দেহ জন্মায়। সে তার 3 বোনকে নিয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু বিকাশ বাবু এবং তার গুন্ডারা কিছুতেই সেখান থেকে সরে যায় না। আমি যদি তোদের বলি আমি কণিকাকে নিয়ে যেতে কেন চাইছি, তাহলে তোরা আমার সাথে কি ওকে যেতে দিবি? আগে তুমি বলো, আমি আগে শুনি, তারপর তোমার প্রশ্নের উত্তর দেব। আমার একটা ভাই আছে মুকেশ, সে তোর মাকে খুব ভালোবাসতো। তোর মায়ের সাথে তার বিয়েটা ভেঙে যাওয়ার পর থেকে সে একেবারে পাগল হয়ে গেছে, সারাদিন শুধু তোর মাকেই চারিদিকে খুঁজতে থাকে। তাই আমি ভেবেছিলাম কণিকাকে তার কাছে রেখে আসবো, পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ তৈরি করব। তারপরে ও যখন প্রাপ্তবয়স্ক হবে তখন আমার ভাইয়ের সাথে ওর বিয়ে দিয়ে দেবো। তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? ওর সাথে ওর মায়ের বয়সে একজনের বিয়ে দেওয়ার জন্য তোমরা ওকে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছ? আমি কিছুতেই তোমাদের এই উদ্দেশ্য সফল হতে দেব না। মানুষ হয়ে তোমরা এতটা নিচে নামতে পারো সেটা আমি ভাবতেই পারছি না। ভাবতে পারছিস না কেন? তোর কাছে যেমন তোর বোন দামি, তেমন আমার কাছে আমার ভাই দামি। আর তাছাড়া আমি তো তোদের অঢেল সম্পত্তি দিয়ে তোর বোনকে চাইছি, কেন শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছিস? এইভাবে অরুণার সাথে বিকাশ বাবুর বেশ ভালো রকমের ঝামেলা বেঁধে যায়। রেল স্টেশনে 3-4 জন মেয়েকে ঘিরে কয়েকজন গুন্ডা বদমাইশের এরকম ব্যবহার দেখে রেল পুলিশ সেখানে ছুটে আসে। অরুণা নির্দ্বিধায় কোনো রকমের ভয় না পেয়ে সমস্ত কথা পুলিশকে জানায়। এরকম একটা জঘন্য অপরাধের কারণে পুলিশ সেই মুহূর্তেই সুবল এবং বিকাশ বাবু দুজনকে ধরে নিয়ে যায়। অরুণা তার 3 বোনকে নিয়ে একেবারে অন্য রাজ্যে অন্য শহরে পাড়ি দেয়। সেখানে গিয়েও অরুণা একটা ছোটখাটো কাজ করে খুব কষ্ট করে তার 3 বোনকে মানুষের মতো মানুষ করে। কণিকা অরুণাকে মাঝে মাঝে মা বলেই ডাকে, কারণ অরুণার জন্যই তার পুনর্জন্ম হওয়া সম্ভব হয়েছে।